কারো সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝে তার সম্পর্কে কোনো কিছু মন্তব্য করা কিন্তু ঠিক না। আপনি আমি চোখের সামনে যেটা দেখছি সবসময় যে সেটা সত্যি হবে সেটা কিন্তু না। তাই চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা দিয়ে সবসময় মানুষকে বিচার করতে যাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরান ডটার। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালের নাস্তার টেবিল থেকেই শুরু হয়েছিল ভিডিওটা। তো সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল, সেটা করে নেওয়ার পরে তোক মাছ ভিজিয়ে রেখেছিলাম। তো সেই পানিটা আমি খেয়ে নিয়েছি। তারপরে এই যে রুবামাকে নাস্তা করিয়ে দিয়েছিলাম আর আমি খাচ্ছিলাম। এখানে রুটি নিয়েছি, ডিম পোস্ট আর হচ্ছে পায়েস নিয়েছি। তো রুবামা কিন্তু পায়েস দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে, পায়েস সেমাই। তো মাঝে মাঝে ওকে একটু করে করে দিই। একটা সময় ছিল রুবামার বাবা যখন খুব মিষ্টি খেত, পায়েস সেমাই এগুলো খুব পছন্দ করতো। রুবামার বাবা কিন্তু এমনিতে যে মগে দুধ খাওয়া সেটা সে কখনোই খেত না, বা দুধ ভাত খাওয়া সেটাও খেত না, পছন্দ করতো না। কিন্তু এই যে দুধের তৈরি জিনিসগুলি, পায়েস, তারপরে সেমাই এগুলো কিন্তু সে খুব পছন্দ করতো। তো দেখা যেত কি 2 দিন পর পর আমাকে রান্না করতে হতো, ফ্রিজে রেখে ঠান্ডাটা ও খেতে খুব পছন্দ করতো। আর এখন কিন্তু একদমই খাওয়া বাদ দিয়ে দিয়েছে। সে কিন্তু এখন চায়েতেও চিনি খায় না। আর ইতিমধ্যে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি বা আমার কথা ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর ইতিমধ্যে যারা এইসব কাজগুলি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকালের নাস্তার পর্ব শেষ করে কিন্তু দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আজ দুপুরে রান্না হবে কলিজা ভুনা। তো কলিজা ভুনার জন্য আমি যে একটা খাসির কলিজা নিয়ে এসেছিলাম। তো রুবামাকে স্কুল থেকে আনার সময় কিন্তু খাসির কলিজাটা নিয়ে এসেছিলাম। রুবামা খুব করে কয়েকদিন যাবত আমাকে বলতেছিল মা কলিজা ভুনা খাবো। তো তার জন্য ভাবলাম যে কলিজাটা নিয়ে নেই। তো আমি সবসময় চেষ্টা করি রুবামাকে খাসির কলিজাটাই খাওয়ানোর জন্য। তো আমাদের এখানে এক্সট্রাভাবে এইভাবে খাসির কলিজা পাওয়া যায়। তো পুরো কলিজাটাই সব কিছুই থাকে, এটা একটা পিস হিসাবে পাওয়া যায়। তো প্রথমে কিন্তু আমি কলিজাটা কেটে গরম পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে তো খাসির কলিজা পরিষ্কার করাটা কিন্তু আর দেখানো হলো না, সরাসরি চলে এসেছি রান্নায়। তো প্রথমে কিছু কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে গরম মশলা, আস্ত গরম মশলা যেগুলো সেগুলো দিয়েছিলাম। তো খাসির কলিজাতে কিন্তু একটু মশলার পরিমাণটা বেশি লাগে। শুধু খাসির কলিজা না, খাসির মাংসতেও কিন্তু মশলার পরিমাণটা বেশি লাগে। তো আমার মায়ের হাতের খাসির মাংস রান্নাটা বেশি টেস্ট হয় কেন জানি না, বুঝতে পারি না। তো আমিও কিন্তু ওরকম করেই রান্না করার চেষ্টা করি, ওরকমভাবেই মশলা দেই। তো তারপরেও কেন জানি না আমারটার থেকে আম্মারটাই বেশি মজা লাগে। আসলে মা বলে কথা, তো মায়ের হাতের রান্না তো সবসময়ই সেরা হবে, এটাই স্বাভাবিক। তো রান্না করতে করতে কিছু কথা বলে নেই। জানি না আমার কথাটা বলা ঠিক হবে কিনা, আসলে আমি কতটুকু বলতে পারবো বা বুঝাতে পারবো। তো কথাটা বলার পরে যদি মনে হয় যে ভুল হয়েছে তো সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কালকে আমি এই শিমুলাপুর ভিডিও দেখতেছিলাম। তো ভিডিও দেখার সময় একটা কমেন্ট আমার চোখের সামনে ভেসে ওঠে। তো খুব সম্ভবত শিমুলাপুর সাধারণ দর্শক উনি। তো উনি কমেন্টে লিখেছে, আপু আজকে লাইকটা দিতে পারলাম না, কিছু মনে করো না। আমি তোমার ভিডিও অনেক দিন যাবৎ দেখি, কমেন্ট করা হয় না, আজকে বাধ্য হয়ে কমেন্টটা করলাম। তুমি তো তোমার ভিডিওতে বন্যা কবলিত মানুষদের নিয়ে কোনো কথাই বললে না। তো কমেন্টটা পড়ার পরে আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো শিমুল আপুকে কিন্তু কম বেশি আমরা সবাই চিনি। শিমুল আপু কেমন মনের মানুষ এটাও আমরা সবাই জানি। আসলে সব সময় যে সব কিছু শো আপ করতে হবে, শো আপ করে সবাইকে বোঝাইতে হবে এমনটা কিন্তু না। আমি আপনি কিভাবে কোথা থেকে কাকে কিভাবে সাহায্য করছি বা করতেছি না এটা কিন্তু শো আপ করার কিছু নেই বা বলারও কিছু নেই। কথা বলতে বলতে কিন্তু এখানে সব মশলা দিয়ে দিয়েছি। তো পানি আগে দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো ফিরে আসি আগের কথায়। তো আমার আপনার মতো 1-2জন মানুষ যদি শিমুলাপুর ভিডিও না দেখে লাইক না দেয় তাতে শিমুলাপুর কোনো কিছু যায় আসবে না। তো আমার কিন্তু তাই মনে হয়। আপনারা আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কমেন্টটা পড়ার পরে আমার একটু হলেও খারাপ লেগেছিল। কিন্তু আমি যতদূর শিমুল আপুকে চিনেছি বা বুঝতে পেরেছি, শিমুল আপুর মনে হয় না এই কমেন্টটা পাওয়ার পরে আমার যতটা খারাপ লেগেছে বা রাগ লেগেছে শিমুল আপুর ততটা লাগবে। তো এই কমেন্টের উত্তরে অবশ্যই শিমুল আপু এরকম কিছুই লিখবে যে কমেন্টটা করার জন্য আপনাকে ধন্যবাদ। শিশির আপু তার একটা ভিডিওতে বলেছিল, আমাদের 10-15 মিনিটের ভিডিওয়ে কিন্তু আমাদের কার কতটুকু অর্থ আছে সেটা বোঝা যায় না, কিন্তু কে কোন ফ্যামিলি থেকে এসেছি, কার কতটুকু শিক্ষকতার যোগ্যতা, কে কেমন এটা কিন্তু বোঝা যায়।
তো আসলেই কিন্তু তাই আমাদের কথা, আমাদের আচরণ, ব্যবহারেই কিন্তু বলে দেয় যে আমরা আসলে কে কোন ফ্যামিলি থেকে এসেছি, আমাদের ফ্যামিলি স্ট্যান্ডার্ডটা আসলে কোন লেভেলের, এটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। আমরা মনের দিক থেকে কেমন মানুষ, এটাও কিন্তু বোঝা যায়। এখানে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি আলুটা আগে দিয়ে দিয়েছিলাম, আলুর সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তো একটুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। যেহেতু এখন আলু কিন্তু পুরান হয়ে গিয়েছে, তো এই জন্য কিন্তু আমি আলুটা আগে দিয়ে দিয়েছিলাম। তো আলুটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু এই যে আগে থেকে যে কলিজাটা পরিষ্কার করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো এখন কলিজাটা ভালোভাবে কষিয়ে নেব। ওদিকে কলিজাটা কষানো হতে থাক, এদিকে আমি আপনাদের সাথে গল্পটা শেষ করে নেই। তো আজকে যখন আমি মারিয়াপুর ভিডিও দেখতেছিলাম, তো মারিয়াপু ভিডিওতে মারিয়াপু বলতেছিল যে ওনার ভাই বন্যা কবলিত মানুষদের জন্য একটা টিম গঠন করেছে, সাহায্য করবে। ওখানে কিছু টাকা উঠিয়েছে। তো তার মধ্যে তার যে ক্লোজ আপুরা আছে তাদের কাছ থেকে সে যে টাকা উঠিয়েছে সেটা নাম বলতেছিল। তো সেখানে কিন্তু আমি শিমুল আপুর নামটা শুনতে পাই। তো শোনার পরে আমি ভাবতেছিলাম যে আসলে কারো সম্পর্কে কোনো কিছু না জেনে বুঝে এরকম কোনো মন্তব্য করা কিন্তু আমাদের আসলে ঠিক না। আগে কিন্তু আমাদের নিজেরকে বিচার করা উচিত। আমি কার জন্য কী করতে পারতেছি বা কী করতেছি, এটা আগে আমাদের নিজের ভাবা উচিত। তারপরে কিন্তু অন্যের দোষটা ধরা উচিত বা বলা উচিত। আসলে আমরা নিজেদের ভুলটা নিজেরা ধরতে পারতাম তাহলে আর অন্যের দোষটা কখনোই ধরতে যেতাম না। তো আমার ভাইয়া সবসময় একটা কথা বলে, যারা অন্যের দোষ খুঁজে বেড়ায় তাদের খেয়ে দেয়ে কোনো কাজ থাকে না, এই জন্যই তারা অন্যের দোষ খুঁজে বেড়ায়। তাদের তো কোনো কাজ নেই, একটা না একটা কাজ নিয়ে তো ব্যস্ত থাকতে হবে। আসলে কিন্তু কথাটা সত্যি। যখন আমি আপনি আমাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকবো তখন কিন্তু অন্যের দোষ খোঁজার টাইম আমাদের থাকবে না। কে কী করতেছে, কে কী খাচ্ছে, কে আমার খোঁজ নিল, কে আমার খোঁজ নিল না, এগুলো চিন্তা ভাবনা করার মেন্টালিটি আমাদের থাকবে না। তো আমরা তো নিজেদেরকে নিয়েই ব্যস্ত। কখন ভাববো যে আমাদেরকে কেউ ফোন দিয়ে খোঁজ নিল না, কেউ আমাদেরকে সাহায্য করলো না, কেউ আমি কেমন আছি এটা খবর নিল না। তো অনেক কথাই আমি বলে ফেলেছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে কিন্তু আমার কলিজা ভুনাটা হয়ে গিয়েছে। তো গ্যাসের চাপ একদমই কিন্তু নেই। খুব কষ্টে কলিজাটা রান্না করেছি। আর রান্না করেছিলাম ডাল। আজকে দুপুরের কিন্তু এই সিম্পল খাবারই। তো মাছের ডাল রান্না করেছিলাম আর হচ্ছে কলিজা ভুনা আর ওখানে চিচিঙ্গা ভাজি করা ছিল। তো ডালটা খুব সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সিদ্ধ উঠিয়ে রেখেছিলাম, যাতে ডিম জ্বালে ডালটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। তো আসলে আমরা যারা ঢাকায় বসবাস করতেছি বর্তমানে যে কী এক গ্যাসের পেড়ার মধ্য দিয়ে যাচ্ছি সেটা আর বলা যাবে না। তো একবার দৌড়াচ্ছি ইন্ডাকশনের দিকে, একবার দৌড়াচ্ছি রান্নাঘরের দিকে। এভাবে করতে করতেই কিন্তু আমাদের দিনের অর্ধেকটা দিন পার হয়ে যাচ্ছে। তো তারপরেও তো অন্য দিক থেকে চিন্তা করতে গেলে কিন্তু আমরা অনেকটাই ভালো আছি। কারণ আমাদের থেকেও কিন্তু অনেক মানুষ অনেক কষ্টে আছে। তো আমি রুবামার বাবার সামনে বলি যে একদমই গ্যাস নেই, রান্না করাটা খুব ঝামেলা হয়ে যাচ্ছে। তখন কিন্তু রুবামার বাবা বলে যে, "তুমি তাও যতটুকু পেয়েছো আলহামদুলিল্লাহ বলো।" এমন কিছু কিছু এলাকা আছে যেখানে সারাদিনে কিন্তু একবারও চুলাটাই জ্বলে না। তা আসলে আমরা যখন যে পরিস্থিতিতে থাকি তখন সেটাকে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করাটা ঠিক। তো যখন কোনো কিছু নিয়ে ঘাবড়ে যাই বা কোনো কিছু নিয়ে খুব টেনশন হয়, তো তখন আমি সবসময়ই আমার থেকে যারা কষ্টে আছে তাদের দিকটা চিন্তা করি, তাদের দিকে তাকাই যে তাদের থেকে তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে যখন আমাদের থেকে যারা কষ্টে আছে তাদের দিকে তাকালে কিন্তু নিজের কষ্টটা মনে হয় যে খুব কম, অনেক সুখে আছি। আমাদের কিন্তু সবসময় এটাই করা উচিত। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর দুপুরের খাবার-দাবার শেষ করে নেওয়ার পরে কিন্তু এই যে জীবনের ১ম মোমো বানানোর জন্য যুদ্ধে লেগে গেছি। তো মেয়ে মোমো খাবে বলে মাথাটা একদম খেয়ে ফেলছিল। তো আমি এর আগে কখনোই মোমো ট্রাই করিনি। আজকেই ১ম মোমোটা ট্রাই করতেছি। জানি না কেমন হবে। তো আগেই যদি আমি বলে দেই যে আমার মোমোটা কেমন হয়েছিল তাহলে তো আমার আপুরা দেখবেই না। তো তার জন্য আর বলতেছি না। আমি আসলে কেমন করেছি সেটা না হয় পরের জন্য সারপ্রাইজই থাক। তো ১ম এ আমি কিন্তু YouTube ঘেঁটে ঘুঁটে অনেকক্ষণ দেখে তারপরে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি মোমো বানাবে। তো আমি যখন বলতেছিলাম তো আমি তো এখনো পর্যন্ত এর আগে কোনোদিন মোমো বানাই নাই। হবে কিনা? তো তখন কিন্তু রুবামা আমাকে বলতেছিল, "মোমো বানাতে পারো না? মোমো তো বানানো একদম সহজ। আটাটা গুলবে, তারপরে এরকম করে কাটবে, তারপরে এখানে একটু চিকেন দিবে, এরকম করে মুড়িয়ে নেবে, হয়ে গেল মোমো।" তো কথাটা শোনার পরে আমি এত হাসি হেসেছিলাম আর রুবামার বাবাকে বলতেছিলাম, "তোমার মেয়ে তো আমাকে মোমো বানানোর রেসিপি দিয়ে দিল খুব সহজেই। তো এরকম করলেই নাকি মোমোটা হয়ে যাবে।" তো ১ম এ কিন্তু আমি ২ কাপ আটা নিয়েছিলাম, তাতে গরম পানি নিয়ে আটাটা মেখে নিয়েছিলাম। স্বাদমতো লবণ আর ২ টেবিল চামচ তেল দিয়ে তো মেখে নিয়েছিলাম।
মেখে নিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তারপরে এই যে রুটি বেলে নিয়েছিলাম। তো রুটিটা প্রথমে বেলেছিলাম, খুব পাতলা হয়ে গিয়েছিল। ভাবলাম যে খুব পাতলা হয়ে গেছে, এটা দিয়ে হবে না। তারপরে আবারও ট্রাই করলাম বানানোর জন্য। তো তারপরে রুটিটা বানিয়ে কিন্তু আমি এই যে গোল গোল করে কেটে নিয়েছিলাম। তো রুটিগুলা কাটার পরে আমি বলতেছিলাম যে মনে হচ্ছে হবে না। তো রুবামা বলতেছিল না মা হবে তো, হয়ে গেছে তো। তো এই যে তারপরে কিন্তু এই যে গোল গোল করে কেটে তো এরকমভাবে চেষ্টা করেছিলাম। তো খুব একটা যে ভালো সেটা হয়েছিল না, কিন্তু ডিজাইনটা দেখতে অতটা সুন্দর হয়েছিল না, খেতে কিন্তু টেস্ট হয়েছিল। রুবামা তো বলেছে অনেক টেস্ট হয়েছিল। তারপরে যে বানিয়ে নেওয়ার পরে এখানে আমার পুরাতন একটা রাইস কুকারের পট আর ছাকনা আছে, সেটার ভিতরে কিন্তু আমি এখানে সেদ্ধ করে নেব মোমোগুলা। তো এর কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে যে ভাপ ওঠার পরে এখানে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছিলাম এক এক করে। গত ভিডিওতে খুদের ভাত আর ভর্তা দেখিয়েছিলাম, তো সেখানে কিন্তু আমার অনেক আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে এবং আমার খুদের ভাত এবং ভর্তার খুব প্রশংসা করেছে। তো আজকে মোমোটা বানাতে গিয়ে আর মোমোটা দেখাতে গিয়ে মনে হচ্ছে যে আমি আর প্রশংসাটা ধরে রাখতে পারতেছি না। প্রথম চেষ্টাতে একদম ফেলও হয়নি, মোটামুটি হয়েছিল। তো এর পরের বার ইনশাল্লাহ হয়ে যাবে ভালো। তো এই যে তারপরে কিন্তু এই যে ভাপটা হয়ে গিয়েছে, আমি খুলে নিচ্ছিলাম। তো খুলে নেওয়ার পরে যেটা দেখলাম, প্রথমে যে আমার পাতলা হয়েছিল রুটিটা, তো ওটার মোমোগুলোই মনে হচ্ছিল যে ঠিক আছে, কিন্তু রুবামা বলতেছিল না মা এই যে মোটা করে বেলেছ, খুব একটা যে মোটা সেটা বেলিনি, মিডিয়াম করেছিলাম। তো বলতেছে না এটা ঠিক আছে। তো রুবামার বাবাও কিন্তু বলেছিল যে না ওটা ঠিক আছে। দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর এক এক করে কিন্তু আমি সবগুলো মোমো উঠিয়ে নিচ্ছিলাম। আর উঠানোর পরে এই যে আমার মোমোর ফাইনাল লুক। তো ভাবলাম দেখতে যেহেতু খারাপ হয়েছে, একটু ডেকোরেশনটা সুন্দর করে করলে যদি দেখতে সুন্দর লাগে। তো গত ভিডিওতে আমার অনেক আপুরাই কিন্তু আমার ভর্তা দেখে খেতে চেয়েছে, আর শিশির আপু তো বলেছে আমার ভর্তা দেখে নাকি আপু অজ্ঞান হয়ে গেছে। আপু তুমি অজ্ঞান হয়ে যেও না, তুমি অজ্ঞান হয়ে গেলে এত সুন্দর সুন্দর মজার মজার ভিডিও কিভাবে দেখবো, কথা কিভাবে শুনবো। তো আপু তোমাদেরকে সবাইকে আমার বাসায় দাওয়াত রইল মোমোর। অবশ্যই অবশ্যই সবাই মোমোটা খেয়ে নেবে। আর প্লিজ ছোট্ট করে কমেন্ট করে বলে যাবে আমার মোমোটা কেমন হয়েছিল। তো তোমরা যদি কমেন্ট করে বলো অবশ্যই পরবর্তীতে সাহস পাবো আরেকবার বানানোর জন্য ইনশাল্লাহ। আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। আর ভিডিওর শেষে এসে বলি, আমরা যে যেখানে যে অবস্থাতে আছি সবাই বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করব এবং যে যেভাবে যে পারি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আজকের মতো এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।